ঘড়িতে টাইমটা হচ্ছে অনেক বেশি সুন্দর, 4:44, 4.44। অ্যান্ড আজকে আমরা কথা বলবো হচ্ছে বাইক এবং বাইকের সার্ভিস নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা। কোনো সার্ভিস সেন্টারে যাব না, সার্ভিস করবো না, কিছুই না, বাট সার্ভিস সেন্টার নিয়ে একটু কথা বলবো। আর সামনের এই বিল্ডিংটা দেখেন, একদম উপরে হচ্ছে ব্লু মুন, যে ব্লু মুনটা আগে এখানে ছিল একদম নিচে পানির উপরে বলতে গেলে। তারপর আরো অনেক 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 সাইনবোর্ড লাগানো, তার মানে এই বিল্ডিংটা হচ্ছে ব্লু মুনের টাওয়ার। হ্যাঁ, ব্লু মুন কি টাওয়ার লিখছে, গ্র্যাম টাওয়ার নাকি হবে কিছু একটা টাওয়ার লিখা। মানে সেই আগে যে ব্লু মুনটা ছিল, এদিক দিয়ে নিচে নেমে গিয়ে একটা পার্কিং। আমি তখন গাড়ি চালাইতাম, গাড়ি নিয়ে আসতাম এখানে। একদম নিচে পানির সাথে ধান ক্ষেত টাইপের, একদম মানে লো লেভেলে, ওই যে ভিতরের ওই জায়গাটায় ছিল নিচে ব্লু মুন। আসতাম, অনেক কিছু খাওয়া দাওয়া করতাম, আড্ডা দিতাম এক সময়। বলতেছি কত সালের কথা, 2016-র আগের কথা। 2016-তে আমি গাড়িটা সেল করে দিই সেপ্টেম্বর মাসে, আমার যখন অ্যাক্সিডেন্ট হয়। যদি অ্যাক্সিডেন্টটা গাড়িতে হয় না, বাট তারপরেও গাড়িটা সেল করে দিতে হয়, কারণ আমার সার্জারিতে অনেক টাকা লাগছিল। যদি ওই টাকাটা আমার ফ্যামিলি থেকে অ্যারেঞ্জ হয়ে গেছিলো, বাট তারপরে আমার একটু টেনশন ছিল, এই জন্য আমি বাইকটা সেল করে দিয়েছিলাম। গাড়িটা সেল করে দিয়েছিলাম। বাইক চালাতে চালাতে বাইকের কথা বলি। যাই হোক, চলো আমরা বাইকের কথা যেহেতু শুরু করে দিয়েছি, বাইকের কথাতেই থাকি। একটা সময়, মানে আজকে না, অনেক আগে থেকে, একদম বলতে গেলে আমার যখন বোঝ হয়েছে তখন থেকে আমি দেখছি যে বাংলাদেশে হচ্ছে জাপানি বাইকের একটা কদর শুরু থেকেই ছিল। আমি যখন খুব ছোট, আমার মামা চেয়ারম্যান ইলেকশন করতেছিল, তখন উনি কিনলো হচ্ছে ইয়ামাহা RX, যেটা হচ্ছে ওই যে একটু চকলেটি কালার, এবং যেটা হচ্ছে জাপানিটা। ইয়ামাহা RX এর কিন্তু ইন্ডিয়ান এডিশন আছে। যাই হোক, আমরা জাপানিটা নিয়ে কথা বলতেছি, জাপানিতে থাকি। এবং ওই সময় মামার পছন্দ ছিল হচ্ছে হোন্ডা CDI, যেটা H100 এবং RX, এবং এই দুইটার মধ্যে সে RX কিনলো। এটার কারণ আমি কি জানি না, RX এর দাম একটু বেশি ছিল কিনা বা কিছু একটা। যাই হোক, গ্রামে এরকম একটা প্রথা আছে, চেয়ারম্যান হন বা মেম্বার হন বা যদি একটু সেরকম ক্ষমতাশালী ব্যাপারের ব্যাপার থাকে, তাহলে সবচেয়ে দামি বাইকটা চালাইতে হবে, এটাই হলো ব্যাপার। যেমন এখন এই যুগে এসেও কষ্ট হলেও R15টাই চালায় গ্রামে বা মানে শহরের বাইরের মানুষজন, যে একটু কষ্ট হইলেও এরকম একটা R15 লাগবে, এরকম ভম ভম আওয়াজ হইতে হবে, মানে সোজা কথা পার্ট থাকতে হবে। এখন অবশ্য R15 না, এক্সমোশনও গ্রামের যারা নেতা আছে তারা চালায়, আমি দেখছি। আমাদের যেই কলাকোপা বান্দুরা, সেই বান্দুরারও এক নেতাকে আমি এক্সমোশন চালাইতে দেখছি। সে হচ্ছে ওইখানের কিছু একটা মানে কমিশনার বা চেয়ারম্যান বা কি জানো, যাই হোক, তারও একটা এক্সমোশন আছে আমি দেখছি। তার যদিও অনেক বাইক আছে, তার মধ্যে একটা এক্সমোশন আছে। এ হলো ব্যাপার। তো মূলত যেই ব্যাপারটা আমি বলতে চাইতেছি, জাপানি বাইকের কদর বাংলাদেশে অনেক আগে থেকেই, এবং চাইনিজ বাইক বাংলাদেশে অনেক আগে থেকে অবহেলিত হওয়ার পেছনে কারণও আছে। তবে সামনে ভালো ভালো চাইনিজ বাইক আসবে, আশা রাখি। অবহেলা থেকে ইয়েস টিকটক হচ্ছে সম্ভবত। আশা রাখি চাইনিজ বাইকের এই দিনও ঘুচবে। যাই হোক, ওইটাও আমার আজকের ভিডিওর যেহেতু টপিক না, ওই ব্যাপারে আমরা কথা বলবো না। চলেন আমরা ডানে যাই, একটু শান্তিতে কথা বলি, কারণ বামের রাস্তায় জ্যাম। যদিও আমার কাজ হচ্ছে আজকে শাহালি থানার ওইদিকে, বাট তারপরে আমি এদিক দিয়ে যেতেছি, একটু আপনাদের সাথে ঘুরে ঘুরে কথা বলি, এবং তারপরে না হয় শাহালি থানায় যাবো। এই উপরের রাস্তাটা আমার অনেক প্রিয়, আস্তে আস্তে একটু এনজয় করতে করতে চালাই। আর এখান থেকে এই শহরটাকে পুরান ঢাকার মতো লাগে অনেকটা। যেটা বলতেছিলাম, জাপানি বাইকের কদর আছে, এটার পেছনে অবশ্যই কারণ আছে। আমি যে বাইকটা এখন চালাইতেছি এটাও জাপানি বাইক। এন্ড আজকের ভিডিওতে আপনাদের জন্য আমার একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের সেরা বাইক কোনটা। যেমন আগে ওই টাইম যখন আমি বললাম, ধরেন 90s-এর টাইম, 90 থেকে 2000-এর মধ্যে যে টাইমটা ছিল, ওই টাইমটা হচ্ছে জাপানি বাইকের মধ্যে এই H100, তারপর এই যে RX, ইয়ামাহা RX, যে এই দুইটা বাইকই সেরা ছিল। এই দুইটা বাইকের বাইরে আরেকটা বাইক ছিল, বাট ওই বাইকটা না খুব ভালো হওয়ার পরেও মার্কেট পায় নাই। কারণ হচ্ছে কি, সিনেমায় ভিলেনরা ওই বাইকটা চালাইতো। কি সেই বাইকটা, এটা আপনাদের কাছে প্রশ্ন রাখবো না, এটা আমি বলেই দিই। এটা হচ্ছে হোন্ডার XL 185। ওই যে এক্সেল বাইক বলি না আমরা, এখন দেখা যায় যে কোনো ডার্ট বাইক বা কোনো অফরোডিং বাইক দেখলে এক্সেল বাইক বলি। যার সামনের যেই বাইকের সামনের মাঠগার্ডটা উঁচা, ওই বাইককে আমরা এক্সেল বাইক বলে ফেলি। এক্সেল বাইকের প্রচলনটা আসলে ওইখান থেকেই আসছিল, মানে এক্সেলই নাম হয়ে গেছে। যেমন হোন্ডা, আমরা বলি এই হোন্ডাটা নিয়ে আসো, সেটা সুজুকি হোক, ইয়ামাহা হোক, আর হোন্ডা হোক, বা অন্য কোনো বাইকই হোক, আমরা হোন্ডা বলে ফেলি, কারণ হোন্ডা দিয়ে আমরা বাইক চিনছি, বাইককেই আমরা হোন্ডা বলে ফেলি। আরও যারা 90s কিড তারা জানবেন, যারা গ্রামে বড় হয়েছেন, গ্লোব নামে একটা মশার কোয়েল ছিল। ওই গ্লোব নিয়ে মানে গ্লোব, ব্যাপারটা গ্লোব হয়ে গেছিল, যে মশার কোয়েল মানে এই গ্লোব, এরকম আর কি ব্যাপারটা। তাহলে এবার আপনাদের কাছে যেটা আমার প্রশ্ন, যে বর্তমান মার্কেটে দেখেন, বর্তমান মার্কেটে এই জিক্সার আছে, যেটা ভালো মার্কেট পাইছে, ভালো সার্ভিস দিতেছে। FZ এর যে সিরিজগুলো আছে, ভার্সন 2, ভার্সন 3, এগুলো ভালো মার্কেট পাইছে। তারপরে হোন্ডার বাইকের মধ্যে যেমন হর্নেটটা, অনেক বছর পর হোন্ডার একটা বাইক, সেই H100-এর পরে আমার মনে হয় এই হর্নেটটাই হচ্ছে ভালো মতো বাংলাদেশে মার্কেট ধরতে পারছে, এবং এই হর্নেটটাও বাংলাদেশে একটা ভালো অবস্থা আছে। তবে আপনাদের কাছে আমার আজকের প্রশ্ন এইটাই, যে
কোন বাইকটা বর্তমানে সেরা। যেমন আগে এক্সেল, ওই যে কি জানো, আরে দুইটা বাইকের নাম বললাম, H100 আর হচ্ছে ওইটা সেরা ছিল ওই ইয়ামাহা RX। এখন বর্তমানে কোনটা সেরা, এরকম একটা দুইটা বাইকের নাম আপনারাও বললেন যে আপনার পছন্দে বা সার্বিক দিক বিবেচনায় কোন বাইকটা সেরা। এবং এইটা আমিও আপনাদের কাছ থেকে জানতে চাই, কারণ রেগুলার দেখা যায় যে আমি আপনাদের কাছে ইনফরমেশন বলি, মানে আপনাদের কাছে আমি ইনফরমেশন নিয়ে আসি যে এটা এমন ওইটা অমন, কিন্তু আজকে একটু আপনাদের ইনফরমেশনটা আমাকে দেন কোন বাইকটা সেরা, তাহলে আমি একটু জানতে পারবো যে আপনাদের মতামতটা কি এবং আপনাদের চিন্তা ভাবনাটা কি। ছোট্ট একটা ডিসক্রিপশনও দিতে পারেন যে আসলে কেন সেরা বা কি চলতেছে ব্যাপারটার মধ্যে। আচ্ছা, এই তো গেল হচ্ছে বাইকের ব্যাপার। এবার বাইকের ব্যাপার থেকে চলেন আমরা বের হয়ে আসি, অ্যান্ড আমরা এইবার লেটস গেট ইনটু সার্ভিস সেন্টার। সার্ভিস সেন্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারাও দেখেন মাঝে মাঝেই আমি সার্ভিস সেন্টারের ভিডিও শেয়ার করি, দেখা যায় 60 ফিটে যদি সার্ভিস করাই ওইখানেও আমার যেটা পছন্দ সরি ওই সার্ভিস সেন্টারটা আপনাদের সাথে শেয়ার করি। আমি যদি মধুবাগ, মগবাজার বা ওইদিকে থাকি তাহলে ওইদিকের কোনো একটা সার্ভিস সেন্টারে আমি গেলে ওইটাও শেয়ার করি। আমি যদি কক্সবাজার কোনো সার্ভিস সেন্টারে বাইক সার্ভিস করি সেটাও আপনাদের সাথে শেয়ার করি, এবং সেটা ভালো সার্ভিস পাইলেও শেয়ার করি, খারাপ সার্ভিস পাইলেও শেয়ার করি, যাতে আপনারা বিপদে না পড়েন এবং আপনারাও একটা ভালো সার্ভিস পান। কারণ যেহেতু আমার ভিডিও দেখে যদি আপনারা যান যে আমি ভিডিও করছি ওইখানে, তাহলে তাদেরও একটা রেসপন্সিবিলিটি থাকে যে ভাইয়ের ভিডিও দেখে যেহেতু আসছে তাহলে এই লোকটাকে ওইভাবেই ট্রিট করতে হবে। এই হলো ব্যাপার। তা না হলে পরবর্তীতে যদি আমি কখনো শুনি যে আমার ভিডিও দেখে ওইখানে যে কেউ ধরা খাইছে বা খারাপ সার্ভিস পাইছে, জিনিসটা আমার জন্য খারাপ লাগবে, তাই না? কারণ একটা জিনিস আমি দেখাইলাম, আমি তাদেরকে ভালো বললাম, খারাপ হইলে আসলে ওইভাবে আমি বলি না। আমি নর্মালি অনেক সার্ভিস সেন্টারে দেখতেন আগে যাইতাম, এখন যাই না। এগুলা থেকে বুঝা নিয়েন যে আসলে কেন যাই না। ওইভাবে আসলে খারাপ কাউকে বলা উচিত না, কারণ আজকে তার টেকনিশিয়ানটা খারাপ কাজ করছে বলেই যে আমি তাকে খারাপ বলবো, পরবর্তীতে হয়তো ভালো কাজ করতেও পারে, হয়তো টেকনিশিয়ান চেঞ্জ হইতেও পারে। এটার জন্য একটা সার্ভিস সেন্টারকে আমরা খারাপ বলতে পারি না। এই হলো ব্যাপার। আমার এই বাইকটাই একবার এমন, মানে রেগুলার যেখানে ভালো সার্ভিস পাইছি ওইখানেই টেকনিশিয়ান চেঞ্জ হওয়ার পরে আমার এই বাইকটা এমন বাজে অবস্থা হয়েছে, আমার এই তারটা নষ্ট করে, এক্সিলারেটর কেবল নষ্ট করে, পেছনের ব্রেক প্যাড উল্টা লাগায়, মানে বাঁকা করে লাগায়, মানে বিশাল এই বাইকটার উপরে খুব বাজে অবস্থা গেছে। দেখা গেছে একটা নাট লাগাইছে তো একটা নাট লাগায় নাই, পরে আবার আমি আরেক সার্ভিস সেন্টারে নিয়ে এই ভুলগুলো আবার সলভ করে আসছি। এরকম হয়। যাই হোক, সার্ভিস সেন্টারকে আমি মূলত দুইটা ভাগে ভাগ করছি এবং এই ব্যাপারটা নিয়েই আজকের ভিডিওর এই পর্যায়ে আসলে কথাটা বলবো। দুইটা ভাগের মধ্যে ভাগগুলা কি? সার্ভিস সেন্টার আসলেই দুই রকমই হয়। দুই রকমের মধ্যে প্রথমটা হচ্ছে দেখবেন যে খুব বড় সড়ো সেই ডেকোরেশন, আপনি গেলেই আপনার বাইককে প্রথমে ধুয়ে র্যাম্পে তুলবে, দেন এটারে পর্যবেক্ষণ করবে, একটু টেস্ট রাইড দিবে, টেস্ট রাইড দিয়েই অবশ্য ধুবে, তারপরে র্যাম্পে তুলবে। যাই হোক, তারপরে আপনাকে এসে প্রবলেমগুলো বলবে যে এই জায়গায় প্রবলেম থাকতে পারে, আপনি বললে এই জায়গাগুলো আমরা দেখবো, এবং যদি আপনি বলেন তাহলে ওই ব্যাপারগুলো আমরা সলভ বলতে আমরা চেঞ্জ করে ফেলবো যে প্রবলেমগুলো হয়েছে। আমি একটা কথা কিন্তু সবসময় বলি যে আপনার বাইকটা সবসময় নতুন রাখতে সক্ষম, কারণ ইঞ্জিনের ভেতরের পাশ থেকে শুরু করে একদম ইঞ্জিনের কভার, মানে যেখানে ইঞ্জিন নাম্বার থাকে আর চেসিটা, এই দুইটা জিনিস বাদে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করা যায়। তার মানে আপনার বাইক যে কোনো সময় আবার নতুন করে ফেলা সম্ভব। তাহলে এটা যেহেতু করা যায়, তাহলে সার্ভিস করলেই বাইকটাকে ভালো করা সম্ভব। এখানে ভালো সার্ভিস সেন্টার হইতে হবে, এর কোনো মানে একদম এটাই যে হইতে হবে তা না। ভালো সার্ভিস সেন্টার হইতে হবে না, সার্ভিস সেন্টার হইলেই হবে যে পার্টস চেঞ্জ করতে পারে তাকে পাইলেই হবে। এন্ড পার্টস চেঞ্জ করা এমন কোনো রকেট সায়েন্স না যে এটার জন্য একদম খুব ভালো সার্ভিস সেন্টার হইতে হবে। তাহলে দুইটা ধরনের সার্ভিস সেন্টারে আমরা ভাগ করতেছি। চলেন, ভাগটা হচ্ছে ওই যে একটা হচ্ছে খুব পশ, আপনার বাইকটা ধুয়ে আপনাকে ধরায় দিবে একটা বিল, এবং আরেকটা সার্ভিস সেন্টার যেটা আমি আজকে বাসা থেকে বের হইতে যায় আমার বাসার সামনেই রেলগেটে কয়েকটা সার্ভিস সেন্টার আছে, যেগুলোতে আমি আগে বাইক সার্ভিস করতাম। আগে আমি বড় সার্ভিস সেন্টার চিন্তাবি না, কি করবো বলেন, এইগুলাতেই করতাম লোকাল সার্ভিস সেন্টারে। এখানে চাই জিজ্ঞেস করতাম ভাই কোন ইঞ্জিন অয়েলটা দিব, তারাই বইলা দিত কোন ইঞ্জিন অয়েলটা দিব। ভাই বিশ্বাস করবেন না, এক সময় ইঞ্জিন অয়েল কমে গেলে পুরা মোবিলও দিচ্ছি, পুরা মোবিলও বিক্রি হইতো আমাদের এলাকায়। গ্রেডের কোনো ঠিক ঠিকানা নাই, মিক্স, এগুলা দিয়েও বাইক চালাইছি। ওই আমলে বুঝি নাই ভাই, চালাইছি, আস্তে আস্তে বুঝছি। এই হলো ব্যাপার। তাহলে সার্ভিস সেন্টার দুই ধরনের কেন ভাগ করছি? আমার এলাকায় যে সার্ভিস সেন্টারটা আছে ওইগুলাতে রিপ্লেসের চেয়ে রিপেয়ারটা বেশি হয়। এখন রিপেয়ার করে আপনার বাইক কখনো বেশি দিন ভালো সার্ভিস পাবেন না, সাময়িক 1 দিন 2 দিন বা 5 দিন 10 দিন। ওই টাইমটা আগে আমরা যখন এলাকায় সার্ভিস করতাম, আমি কিন্তু এই সার্ভিস সেন্টারগুলো দোষ দিচ্ছি না, আমি ভেঙে বলতেছি, যখন এই সার্ভিস সেন্টারগুলো আমরা সার্ভিস করতাম দেখা যেত ধরেন গিয়ারটা একটু হার্ড, ক্লাসটা একটু হার্ড, বা অ্যাক্সেলারেশন হার্ড হইতেছে, টাইট হয়ে আছে, ঢিল হচ্ছে না, নিয়ে যেতাম
তারা গ্রিস টিস করে মোবিল টোবিল দিয়ে মানে ইঞ্জিন অয়েল দিয়ে আর কি পুরো মোবিল টোবিল দিয়ে তারটার ক্লিয়ার করে দিত, একদিন দুই দিন ভালো থাকতো, তারপরে আবার ধুলাবালি ঢুকে টাইট হয়ে যেত। তখন আমরাও বুঝতাম না এবং তারাও অল্প খরচের মধ্যে সাময়িক একটা কাজ করে দিত এবং একটা মজুরি নিয়ে নিত, এই হচ্ছে ব্যাপার। আর এখনকার সার্ভিস সেন্টার কি হয়েছে, যেটা নষ্ট হয়েছে ওটা চেঞ্জ করে ফেলতে হবে, কারণ প্রত্যেকটা জিনিসের একটা ডেট ওভার টাইম আছে, ওর পরে ওটা চেঞ্জ করতে হবে। ও ভাই সেই হয়েছে ব্যাপারটা, চেঞ্জ করে ফেলতে হবে। তো চেঞ্জ করলে ওই জিনিসটা আবার নতুন হয়ে যাবে, এই হলো ব্যাপার। এন্ড এই জিনিসটাই তখন আমরা বুঝতাম না এবং আমাদের এলাকার সার্ভিস সেন্টারগুলো খারাপ না এই কারণেই বলবো, কারণ রিপ্লেস তো তারাও করতে পারে, এর সাথে সাথে তারা রিপেয়ারও করতে পারে। আর বড় সার্ভিস সেন্টারগুলোতে আপনাকে এমন সার্ভিস দিবে যে অনেক দিন বাইক ভালো চলবে, কারণ কি তারা রিপ্লেস করবে, রিপেয়ার করবে না। রিপেয়ার করলে ওটা বেশি দিন চলবে না ভাই, এটা মেনে নিতেই হবে। এই সমস্ত দিক বিবেচনায় সার্ভিস সেন্টার হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আপনার কাছ থেকে 1000 থেকে 3000 টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নিয়ে নিবে এবং আপনার যে জিনিস বদলাইতে হবে ওগুলো একদম রিপ্লেস করে দিবে, আপনার বাইকটাকে আবার নতুনের মতো করে দিবে। আর আরেকটা হচ্ছে, এগুলা তো তারাও পারে মানে সেকেন্ড যারা, বাট সেকেন্ড ওরা হচ্ছে রিপেয়ার করে দিবে। আপনার চেনে ঝামেলা হয়েছে, হয়তো চেনের একটা পার্ট চেঞ্জ করে আরেকটা পার্ট লাগাই দিবে, কিন্তু একটা পার্ট যেহেতু নষ্ট হয়েছে ভাই, চেনের তো টাইম শেষ, আরেকটা পার্ট কয়েকদিন পরেই বা কয়েক মাস পরেই নষ্ট হবে। এর জন্য ভাই প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ার ডেট আছে। যেমন একটা ব্রেক প্যাড 5 থেকে 7000, 8000, 10,000 কিলো হাইয়েস্ট, একটা প্লাগ 8 থেকে 10,000 কিলো, একটা এক্সেলারেশন কেবল 8 থেকে 10,000 কিলো এবং একটা চেন সেট 15 থেকে 20,000 কিলো। এরকম প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ার পিরিয়ড আছে, ওর পরে ওইটা চেঞ্জ করে ফেললে আপনি বাইক থেকে ভালো সার্ভিস পাবেন। আর যদি আপনি মনে করেন যে রিপেয়ার করে চালাবেন, তাহলে ওই যে ছোট সার্ভিস সেন্টার। তাহলে এই সমস্ত দিক বিবেচনায় সার্ভিস সেন্টার হচ্ছে দুই রকম। এবার আপনি ঠিক করে নেন আপনি কোনটা করবেন, কারণ একটা জিনিস যদি আপনি রিপেয়ার করেন ওইটার সাথে আনুষঙ্গিক অন্য জিনিসগুলো উইক থাকবে, রাস্তাঘাটে আপনি আবার বিপদে পড়বেন। আর যদি আপনি একবারে রিপ্লেস করেন যে প্রবলেমগুলো হয়েছে, তাহলে দেখবেন আপনার বাইক একদম নতুনের মতো হয়ে গেছে, আবার নতুনের মতো কনফিডেন্ট নিয়ে চালাতে পারবেন। এবার হচ্ছে মানে এই হচ্ছে মেইন কথা আমি বলতেছি। এবার হচ্ছে মানে হ্যাঁ, এবার হচ্ছে ঠিক আছে, এবার হচ্ছে আপনারাই ডিসিশন নেন যে কোন ধরনের সার্ভিস আপনারা করবেন। কারণ আমাদের ছোটবেলায় যে ব্রেক প্যাডও ঘষে ঘষে আমাদের লাগাই দিত, ওইটা নিয়েই আমরা আবার খুশি থাকতাম। এরকম দিনও গেছে, বুঝতাম না অনেক কিছু, বাট ব্রেক প্যাড ঘষার কিছু নাই। প্রত্যেকটা মুহূর্তে ব্রেক প্যাড হচ্ছে ডিস্কের সাথে বা ব্রেকের ড্রাম যে থাকে, ব্রেক শু যেগুলা, ওগুলাতে ঘষা খেয়েই ওটা চলতেছে। ওইটা শক্ত হয়ে যাওয়া বা সমান হয়ে যাওয়ার কিছু নাই। আর ডেট ওভার হয়ে যদি শক্ত হয়ে যায়, তাহলে ওটা চেঞ্জ করার সময় চলে আসছে, ওটা আপনাকে রাস্তায় বিপদে ফেলবে, বড় ধরনের অ্যাক্সিডেন্টে ফেলতে পারে। এই তো তাহলে দ্যাটস ইট ফর টুডে। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। অ্যান্ড টুকটাক একটু আলাপ আলোচনা করলাম আপনাদের সাথে। আপনারা জানাবেন বর্তমান মার্কেটে কোন বাইকটা কার কাছে কেন বেস্ট লাগে এবং কার স্বপ্নের বাইক কোনটা, কে কোনটা কিনতে চান। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায়। যদি ভিডিও দেখে কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। তাহলে এই ভিডিওতে এতটুকুই। অ্যান্ড ততক্ষণ সামনের ভিডিও নিয়ে আমি আবার না আসতেছি ইনশাল্লাহ। ততদিন আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল bro. Check the mic and make sure it sound right, boys.